11 দলীয় জোটের 253 আসনের সমঝোতা চূড়ান্ত। জামায়াত 179, এনসিপি 30 ও বাংলাদেশ খেলাফত মজলিস লড়বে 20 আসনে। প্রধান উপদেষ্টার সঙ্গে সপরিবারের তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি সহ নানা বিষয়ে আলোচনা। গাজীপুরে ছড়িয়ে পড়ছে নির্বাচনী উত্তাপ। মাঠ গোছাতে ব্যস্ত বিএনপি জামায়াত, এনসিপি সহ ইসলামী দলগুলো তৎপর, স্বতন্ত্র প্রার্থীরাও। এবং শীতের তীব্রতা কমলেও দেশের 4 জেলায় বইছে হালকা শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশায় বিপাকে যান চলাচল সহ খেটে খাওয়া মানুষ। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে আমি রজনী রহমান। জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জামায়াত ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় নির্বাচনী ঐক্য জোটের আসন ভাগাভাগি চূড়ান্ত হয়েছে। বৃহস্পতিবার রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন বাংলাদেশ জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এদিন সংবাদ সম্মেলনে আসন ভাগাভাগির বিষয়ে জানান জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি জানান, মোট 253 আসনে সমঝোতা চূড়ান্ত হয়েছে। এর মধ্যে এই নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামী 179 আসন থেকে লড়বে। পাশাপাশি জাতীয় নাগরিক পার্টি 30 আসনে লড়বে। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস 20টি, খেলাফত মজলিস 10টি ও এলডিপি 7টি আসনে লড়বে। বাংলাদেশ জামায়াত ইসলামী 179, জাতীয় নাগরিক পার্টি 30, বাংলাদেশ খেলাফত মজলিস 20, খেলাফত মজলিস 10, এলডিপি 7, নেজার ইসলাম পার্টি 2, আমার বাংলাদেশ পার্টি 3, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি 2। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের সদস্যরা। স্ত্রী জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান সহ তারেক রহমান বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আসেন। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস ও তার কন্যা দিনা ইউনূসের সঙ্গে তারা 1 ঘণ্টারও বেশি সময় অতিবাহিত করেন। এ সময় দুই পরিবারের সদস্যরা একে অন্যের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। এর আগে গত বছরের 13ই জুন লন্ডনের ডরচেস্টার হোটেলে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। স্বচ্ছ স্বাভাবিক নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। তারা বলেন, আসন্ন জাতীয় নির্বাচন অনুষ্ঠানে ব্যত্যয় ঘটলে গণতান্ত্রিক উত্তরণ বাধাগ্রস্তের পাশাপাশি স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। আগামীতে যে দলই রাষ্ট্র ক্ষমতায় আসুক, তারা প্রত্যাগত প্রবাসীদের জীবনমান উন্নয়নে কাজ করবে বলেও আশা প্রকাশ করেন বিএনপি নেতারা। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে বিভিন্ন কর্মসূচিতে যোগ দিয়ে এসব কথা বলেন তারা। বাইরে কাজ করে এসেছেন, তাদের যে অভিজ্ঞতা, তাদের যে সীমিত সম্পদ, এই দিয়ে তারা যেন দেশের কল্যাণে, দেশের উন্নয়নে অবদান রাখতে পারেন। প্রবাস থেকে প্রত্যাগত প্রত্যেকটা শ্রমজীবী মানুষের স্থায়ী কল্যাণের জন্য কিছু পরিকল্পনা প্রণয়ন করবেন। দেশের আইন, দেশের প্রচলিত ব্যবস্থা, দেশে বিভিন্ন প্রতিষ্ঠানের যেসব সুযোগ আছেই অলরেডি, তার আলোকে তারা কিছু পরিকল্পনা করবেন। আপিল শুনানির 6ষ্ঠ দিনে 60টি আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন। সেই সঙ্গে 34 আবেদন নামঞ্জুর ও 10টি আবেদন অপেক্ষমান রাখা হয়েছে। সব মিলিয়ে 6 দিনে প্রার্থিতা ফিরে পেলেন 337 জন। এদিকে ইসি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কাজ করেছে বলে অভিযোগ করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর পোস্টাল ব্যালটের বিষয়ে উত্থাপিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে তারা এসব কথা জানান। পোস্টাল ব্যালটগুলো আপনারা দেখছেন বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে ভিডিও আকার আসছে। একটা বাসায় 200-300 করে ব্যালট পাওয়া যাচ্ছে, কোথাও কোথাও জব্দ করা হচ্ছে, কোথাও কোথাও এখনই ভোটিং শুরু হয়ে গেছে, যেটা 22 তারিখে হওয়ার কথা। যেহেতু বাংলাদেশে
প্রবাসীদের ভোটদানের এই নিয়মটা এই প্রথম এক্সারসাইজ হচ্ছে। এখানে কিছু ভুলভ্রান্তি থাকতে পারতো, তবে যে ভুলভ্রান্তিটা হচ্ছে এখানে আমরা ভিক্টিমাইজড, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। ভোটের প্রস্তুতির খবর। ছয়শো 83 বর্গ মাইলের গাজীপুর জেলা জাতীয় রাজনীতির এক গুরুত্বপূর্ণ অংশ। নির্বাচন ঘনিয়ে এলেই এখানকার রাজনীতির উত্তাপ ছড়িয়ে পড়ে চারপাশে। গত 1.5 দশক ধরে আওয়ামী লীগের শক্ত অবস্থান থাকলেও দলটির অনুপস্থিতিতে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক সমীকরণ। বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি সহ ইসলামী দলগুলো মাঠ গোছাতে ব্যস্ত, পাশাপাশি নিজেদের অবস্থান শক্ত করতে তৎপর স্বতন্ত্র প্রার্থীরাও। তরিকুল জুয়েলের প্রতিবেদন জানাচ্ছেন তাসিন তারিন। কাগজে কলমে গাজীপুরের জনসংখ্যা ৪৫ লাখ, তবে বাস্তবতা বলছে এখানে বসবাস করছেন ৭০ লাখেরও বেশি মানুষ। এই বিপুল জনগোষ্ঠীকে ঘিরেই গাজীপুরে জমে উঠেছে নির্বাচনী চাওয়া পাওয়ার গল্প, যার মূল উপজীব্য পরিকল্পিত নগরায়নের অভাব, যানজট, পরিবেশ দূষণ এবং মাদক ও সন্ত্রাস। আধুনিক সুযোগ সুবিধা, পরিচ্ছন্ন পরিবেশ, মাদক নিয়ন্ত্রণ ও অপরাধ দমন এবং ব্যবসা বাণিজ্যের অনুকূল পরিবেশ সৃষ্টির দাবি তুলে ধরেছেন এলাকাবাসী। আমরা চাই সবাই মিলে শান্তিপূর্ণভাবে ভোট দিব, প্রতিহিংসা ভুলে যাব, সবাই মিলে একসাথে থাকার লাগে। আমাদের নিয়ে যারা কাজ করবে তাদেরকে আমরা ইনশাআল্লাহ ভোট দেব। জনগণের পাশে যে থাকবো এক ভোট দিব। যে আমাদের দেশের জন্য কাজ ভালো করবে আমরা তাকেই ভোট দিতে চাই। বিএনপি বুঝি না, জামাতও বুঝি না। যে সরকার দুর্নীতি করবে না, চাঁদাবাজি করবে না, এমন একটি সরকার আমরা চাই। এদিকে নির্বাচন কমিশনের বিধিনিষেধে প্রকাশ্যে জনসংযোগ, লিফলেট বিতরণ ও সভা সমাবেশ বন্ধ থাকলেও পারিবারিক, সামাজিক বিভিন্ন অনুষ্ঠান সহ বিভিন্নভাবে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন বিভিন্ন দলের মনোনীত প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও। মাদকের যে প্রসার সেটা কঠোর হস্তে দমন করবো ইনশাল্লাহ। প্রশাসনকে সাথে নিয়ে, জনগণকে সাথে নিয়ে দুর্নীতির মূলোৎপাটন করা হবে এবং সামাজিক ন্যায় বিচার এবং সাম্যের আপনাকে ভিত্তি করে ইনশাল্লাহ আমরা সবাই এই কাপাসিয়াবাসী সামনে এগিয়ে যাব, আমি যদি নির্বাচিত হই। বেকারত্ব দূর করার জন্য আমরা পরিবেশ বান্ধব শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য সর্বোত্তম চেষ্টা করব। যারা শিল্প উদ্যোক্তা রয়েছে তাদেরকে এই কাপাসিয়া নিয়ে আসার জন্য পার্শ্ববর্তী উপজেলা শ্রীপুর, কালীগঞ্জের মতো একটি শিল্প নগরী হিসেবে গড়ে তোলার জন্য সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। আসন্ন নির্বাচনে গাজীপুর জেলার 5টি আসনে মোট 53 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও মূল লড়াই হবে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে। তবে কয়েকটি আসনে বিএনপির স্বতন্ত্র প্রার্থী থাকায় তৈরি হয়েছে ভিন্ন প্রেক্ষাপট। যদি কেউ স্বতন্ত্র প্রার্থী থেকেই যায় তাহলে তিনি আর দলের সাথে থাকার সুযোগ থাকবে না। সেই ক্ষেত্রে তো এক পরিবারে ছিলাম, যদি একটা ভাই চলে যায় বাইরে, তাহলে স্বাভাবিক কারণে যে পার্সেন্টেজ ক্ষতি হওয়ার কথা ততটুকু হবে। গণ অভ্যুত্থানের শহীদদের অসম্পূর্ণ কাজ শেষ করার পাশাপাশি সন্ত্রাস, দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার ব্যক্ত করেন এনসিপির এই প্রার্থী। আমরা শহীদদের উত্তরসূরি হিসেবে এই নির্বাচনে অংশগ্রহণ করছি এবং নিরঙ্কুশ বিজয় লাভ করার মধ্য দিয়ে আমরা এই সংস্কারের রাজনীতি এবং গণহত্যা এবং মানবতা বিরোধীর বিচার নিশ্চিত করা। গাজীপুর জেলার 5টি আসনে মোট ভোটার সংখ্যা 27,38,249 জন। এর মধ্যে পুরুষ ভোটার 13,64,348 জন এবং নারী ভোটার 13,73,867 জন। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দেশের 4 জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তর জানায় সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দিনাজপুর থেকে শীত পরিস্থিতির খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সুবল রায়। সুবল, টানা শৈত্যপ্রবাহের পর দিনাজপুরের জনজীবন এখনের কি প্রভাব দেখছেন আমাদের জানাবেন। যেমনটি বলছিলেন যে দিনাজপুরে কিন্তু কয়েকদিন ধরেই কিন্তু চলছে শৈত্যপ্রবাহ। এই শৈত্যপ্রবাহের কারণে কিন্তু নিম্ন আয়ের মানুষের তাদের একটু সমস্যায় পড়ে গেছে, কারণ তারা কিন্তু বাসা থেকে সঠিক সময় তারা বের হতে পারছেন না। আমি যদি একটু আপনাকে দেখাতে চাই যে আমার পিছনে কিন্তু আজকে যদিও
সূর্যের রৌদ্র দেখা দিয়েছে, কিন্তু তারপরেও কিন্তু রৌদ্রে কিন্তু তেমন কোনো তাপ নেই। তো আমি আজকে কৃষি ক্ষেত্রে আমি কৃষকদের সাথে কথা বলেছি। তিনারা যেমনটি আমাকে আজকে জানিয়েছেন যে এই হিমেল হাওয়া মানে খুব ঠান্ডার কারণে কিন্তু তারা কিন্তু সঠিক সময়ে কিন্তু কাজে যেতে পারছেন না। তো এদিকে আমি হাসপাতালে আমি খোঁজ নিয়ে দেখেছি, সেখানেও কিন্তু বয়স্ক এবং শিশুদের যে শীতজনিত যে রোগ, এই রোগের জন্য কিন্তু তারাও কিন্তু খুব কষ্টের মধ্যে আছে এবং বিভিন্ন রকমের তারা কিন্তু রোগের সরগরম হচ্ছেন। তো আমি জেলা প্রশাসনের সাথে আমি কথা বলেছি। তিনারা যেমনটি আমাকে জানিয়েছেন যে যেহেতু শৈত্যপ্রবাহ এই অঞ্চলে বইছে, সেহেতু কিন্তু তারা শীতের যে শীত বস্ত্র আছে সেটি কিন্তু অব্যাহত চলছে। তো আমার আমি আরেকটি কথা বলে রাখি যে আবহাওয়া অফিসের যে ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন, তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে এখনই কোনো ভালো খবর নেই, তবে যে আবহাওয়া অব্যাহত আছে সেটি কিন্তু চলতে থাকবে। আর সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কিন্তু যে হিমেল হাওয়ার যে কনকনে ঠান্ডা, এটি কিন্তু অব্যাহত থাকবে। রজনী, দিনাজপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। জি সুবল, ধন্যবাদ আপনাকে। রাজধানীতে সবজির দাম চড়া। গত এক সপ্তাহে টমেটো, বেগুন, করলা, বরবটি, লাউ, শিম, মূলা সহ সব ধরনের সবজির দাম কেজি প্রতি 20 টাকা পর্যন্ত বেড়েছে। তাতে গত 2 সপ্তাহে কোনো কোনো সবজির দাম কেজিতে 30 টাকা পর্যন্ত বেড়েছে। গত 2 সপ্তাহে প্রতি কেজি চালের দাম 4 টাকা পর্যন্ত বেড়েছে। এদিকে প্রতি ডজন ফার্মের বাদামি রঙের ডিম 105 থেকে 110 টাকা দরে বিক্রি হচ্ছে। ব্রয়লারের কেজি 155 থেকে 165 টাকা, আর সোনালী জাতের মুরগির বিক্রি হচ্ছে 240 থেকে 250 টাকায়। আর প্রতি কেজি গরুর মাংস মিলছে 750 থেকে 800 টাকায়। রাজধানীর বাজার পরিস্থিতির খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী উষা ফেরদৌস। ফেরদৌস, কেমন দেখছেন আজকের বাজার দর? ফেরদৌস, জানাবেন আমাদের। বরাবরের মতোই শুক্রবারে দেখি যে হচ্ছে বাজারটা হচ্ছে একটু চড়া থাকে, মানে হচ্ছে শুক্রবারে ছুটির দিনে সবাই বাজার করতে আসে। তবে আমরা আজকে যেটি দেখি যে শীতকালীন সবজি বাজারে ভরপুর থাকলেও গত সপ্তাহের তুলনায় কিন্তু আজকে প্রত্যেকটা সবজি প্রায় 10 থেকে 15 টাকা পর্যন্ত বেড়েছে। এবং হচ্ছে আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারাও হচ্ছে সঠিক উত্তর যেটি সেটি দিতে পারে না। কেউ কেউ বলছে যে হচ্ছে অনেক বেশি শীতের কারণে হয়তো মাঠে কৃষকরা যেতে পারেননি, কিংবা হচ্ছে বাজারে পর্যাপ্ত সরবরাহ নাই। কিন্তু হচ্ছে ক্রেতার দিক থেকে যদি বলি, তাহলে ক্রেতারা বলছেন যে বাজারে হচ্ছে পর্যাপ্ত সরবরাহ আছে, কিন্তু তারপরেও দাম হচ্ছে এই শীতের সময় এত বেশি থাকার কথা না। কারণ আমরা যদি গত বছরের সাথে তুলনা করি, তাহলে আমরা দেখি যে শীতকালীন সবজির দাম গত বছরের তুলনায় এই সময় প্রায় দ্বিগুণ। আর গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে হচ্ছে বরবটি, তারপরে হচ্ছে করলা, তারপরে হচ্ছে বেগুন, টমেটো, এগুলির দাম হচ্ছে অন্তত কেজিতে 10 থেকে 15 টাকা পর্যন্ত বেড়েছে। এবং হচ্ছে শীতকালীন সবজির যেই প্রধান যেই উপকরণ, যেমন ফুলকপি, বাঁধাকপি, এই সবজিগুলোরও এখনো মানে গত বছরের মতো 5 থেকে 10 টাকা বা 15 টাকা পর্যন্ত দাম নামেনি। এখনো হচ্ছে 50 থেকে 40 বা কোনো জায়গায় 55 টাকা প্রতিটি পিস বিক্রি হচ্ছে। তো এটি নিয়ে হচ্ছে আসলে মানুষের মধ্যে এক ধরনের অসন্তোষ তৈরি হচ্ছে, এবং তারা বারবার বলছে যে হচ্ছে সরকার বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে। আর আমরা যদি চালের কথা বলি, তাহলে চাল হচ্ছে গত 2 সপ্তাহ ধরেই হচ্ছে চাল বাড়তি দাম বিক্রি হচ্ছে। যেমন হচ্ছে নাজিরশাইল, মিনিকেট, যে চালগুলো হচ্ছে মানুষ একটু বেশি কেনে বা এই চালের ভাতগুলো মানুষ একটু বেশি খায়, সেগুলো 4-5 টাকা পর্যন্ত বেড়েছে। এবং হচ্ছে এই ভরা মৌসুমেও চালের কেন এত বেশি দাম, সেটা নিয়ে হচ্ছে মানুষের উত্তর খুঁজে পাচ্ছে না। যেমন হচ্ছে তারা বলছে যে কৃষক ঠিকমতো দাম পায় না। মাঠ পর্যায়ে কৃষক কিন্তু ধান 1200 কিংবা সর্বোচ্চ 1300 টাকা মনে বিক্রি করে, কিন্তু সেই ধান চাল হয়ে যখন বাজারে আসে, সেটা হচ্ছে দ্বিগুণ 3 গুণ দাম পর্যন্ত ভোক্তাকে কিনতে হয়। তো এই যে মাঝখানে যে মধ্যস্বত্বভোগী বা সিন্ডিকেটগুলো কাজ করে, সেগুলো হচ্ছে বরাবরের মতোই হচ্ছে সরকার নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে। এবং যদি বাজার প্রতিনিয়ত তদারকি থাকতো, তাহলে হয়তো হচ্ছে ভোক্তা এবং কৃষক এই মাঝখানে যে মধ্যস্বত্বভোগী, সেগুলো দৌড়াতো হয়তো অনেকটা কমতো। আমরা সবসময় দেখি যে হচ্ছে কৃষক ন্যায্য মূল্য পাচ্ছে না এবং ভোক্তা চড়া দামে কিনতে হচ্ছে।
তো সেক্ষেত্রে হচ্ছে বরাবরই সিন্ডিকেটের কথা আসলেও আসলে এই সিন্ডিকেট কে অদৃশ্যই থেকে যাচ্ছে এবং কোন সরকারই আসলে এই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে পারেনি বা হচ্ছে বাস্তবসম্মত তদারকি করেনি। এবং হচ্ছে আমরা যদি ডিমের বাজার কথা বলি, ডিমের বাজার কিন্তু এখনো হচ্ছে স্থিতিশীল আছে। গত সপ্তাহেও 110 থেকে 5 টাকা ছিল এবং এই সপ্তাহেও আছে। তবে ব্রয়লার, গরিবের আমিষ যেটি ব্রয়লার মুরগির দাম কিন্তু গত সপ্তাহের তুলনায় কোনো জায়গায় 20 টাকা বেড়েছে, কোনো জায়গায় 15 টাকা বেড়েছে। তো এই যে বাজার যেই সিন্ডিকেট কিংবা হচ্ছে বাজার যে ঊর্ধ্বমুখীর যে প্রবণতা, সেটি আসলে কমানোর জন্য সরকার বাস্তবসম্মত তদারকির কথাই বারবার ক্রেতারা বলছেন। তো রজনী, বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। জি ফেরদৌস, ধন্যবাদ আপনাকে। ভারত মিয়ানমার থেকে নিম্নমানের হলুদ আমদানি করে লাল মাটির হলুদের সঙ্গে মিশিয়ে বিক্রি করা হচ্ছে অভিযোগ করেছেন কৃষকরা। এতে ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় চাষি ও ব্যবসায়ীরা। অন্যদিকে নষ্ট হচ্ছে লাল মাটির হলুদের সুনাম। ময়মনসিংহের ফুলবাড়িয়ার পাহাড়ি লাল মাটিতে উৎপাদিত হলুদের মান ও বৈশিষ্ট্য কারণে একসময় রপ্তানি হতো, কিন্তু মুক্ত বাজার অর্থনীতিতে সেই সম্ভাবনাকে কাজে লাগানো সম্ভব হয়নি। মফিজ উদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার। ময়মনসিংহের ফুলবাড়িয়ার পাহাড়ি লাল মাটিতে উৎপাদিত হলুদের খ্যাতি রয়েছে দেশ জুড়ে। অনুকূল আবহাওয়ার কারণে এখানে চাষ হয় উন্নত মানের হলুদ। মশলা হিসেবে এই হলুদের রং, গন্ধ ও স্বাদ অতুলনীয়। কৃষকদের অভিযোগ, ভারত ও মিয়ানমার থেকে নিম্নমানের হলুদ আমদানি করে বাজারে বিক্রি হচ্ছে এই হলুদের সঙ্গে মিশিয়ে। বেশি লাভের আশায় কারসাজিতে অপার সম্ভাবনা মুখ থুবড়ে পড়েছে। মান কমে খ্যাতি হারাচ্ছে এই হলুদ। এছাড়া জিআই পণ্যের স্বীকৃতিতে এতে বাধা তৈরির আশঙ্কা করেছেন অনেকে। বাংলাদেশে সবাই বলে ফুলবাড়িয়া হলুদ 1 নম্বর, এর কোনো বালা হলুদ হয় না। এই ভেজাল হলদি মিশাইয়া আঙ্গার বাজারটা একদম ডাউন বানিয়ে ফেলেছে। ইন্ডিয়ান এবং বার্মা হলুদের কারণে আমাদের এই ফুলবাড়িয়ার হলুদের মান কমে গেছে প্রায় পার মনে 2000 টাকা। এর জন্য আমরা কৃষকরাও ক্ষতিগ্রস্ত, আমরা যারা ব্যবসা করতেছি তারাও অনেক ক্ষতিগ্রস্ত আছি। আমরা ফুলবাড়িয়ার মানুষ খুব পরিশ্রম করছি, হলদি করছি, 50 টাকা দাম পাই না। বাইরে থেকে ব্যবসায়ীরা এসে বাজারে বিক্রি করছেন নিম্নমানের হলুদ। প্রকৃত কৃষক ও ব্যবসায়ীদের বাঁচাতে প্রশাসনের হস্তক্ষেপ চাইলেন জনপ্রতিনিধিরা। প্রশাসককে বলবো যে আমাদের যে এই রাঙ্গামাটি ইউনিয়নের যে প্রকৃত যে ভালো হলুদ হয়, হলুদের দাম যেন তারা ন্যায্য মূল্যে পায়, এই আশা করি। এদিকে বাজারের নকল হলুদ বিক্রি বন্ধে প্রশাসনের তৎপরতার পাশাপাশি জিআই পণ্যের তালিকায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। আমরা উপজেলা প্রশাসনের সহায়তায় এটা তৎপর আছি। আমরা যে কোনো তথ্যের ভিত্তিতে যদি আমরা সুযোগ পাই সেগুলোকে আমরা জব্দ করব এবং তাদেরকে শাস্তির আওতায় আনার চেষ্টা করব। আর আমরা চাই যে ফুলবাড়িয়ার হলুদটাকেও আমরা জিআই পণ্য হিসেবে অন্তর্ভুক্ত যেন করতে পারি। সেজন্য আমাদের পর্যাপ্ত তথ্য, উপাত্ত, ডকুমেন্ট সংগ্রহ কাজ চলছে। গেল 5 বছরে এই অঞ্চলে 320 হেক্টর জমিতে হলুদের আবাদ কমেছে বলে জানা গেছে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। এবার সারা দেশ থেকে সভা সমাবেশ ও বিক্ষোভ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আশুলিয়ার উত্তর গাজীরচট তালতলা বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। খুলনা প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মানিকচন্দ্র সাহার 22তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন এবং স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচার উপলক্ষে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও বক্তাবলী ইউনিয়ন পরিষদ আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 বিষয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। নওগাঁয় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর পালবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে অসহায় দুস্থদের কম্বল বিতরণ করা হয়েছে। নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তুলে ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলন করেছে। বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় নরসিংদী মহিষাসুরা ইউনিয়নে মিলাদ, দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়। জয়পুরহাটের পাঁচবিবির কুসুমবাই ধৈর-ইল যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে শহীদ আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
সিরাজগঞ্জে অসহায় ও দুস্থ শ্রমিকদের খাদ্য সামগ্রী প্রদান করে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ রংতুলি শ্রমিক ফেডারেশন। নোয়াখালীতে টেলিভিশন, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীদের পেশাগত সম্প্রীতি বৃদ্ধি ও সৌহার্দ্য উন্নয়নের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে মিলন মেলা। টাঙ্গাইল জেলা যুবদলের সদস্য সচিবকে বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ফেনীর ছাগলনাইয়ার মহামায়া ইউনিয়নে বক্তারহাট বিকেএস ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2026-এর উদ্বোধন করা হয়েছে। দেশব্যাপী জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় হাফেজ রাহিমুল ইসলামকে সংবর্ধনা দিয়েছে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। কিশোরগঞ্জের ভৈরবে জমি অধিগ্রহণে জমি ও অবকাঠামোর ন্যায্য মূল্য নির্ধারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। মুন্সিগঞ্জের সিরাজদি খানের মালখানগর বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আফরিন পপি, মোহনা সংবাদ। দর্শক, এই পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। দর্শক, শুরুতেই জানিয়ে দিব প্রথম আলো সংবাদপত্রের শিরোনাম। জামায়াত লড়বে 179টিতে, সমঝোতা 253 আসনে। অবশেষে বরফ গলেছে, আজ থেকে আবার খেলা। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে, জোটের 253 আসনের সমঝোতা, জামায়াত 179, এনসিপি 30। প্রধান উপদেষ্টার সঙ্গে সপরিবারে সৌজন্য সাক্ষাৎ তারেক রহমানের। দায় মুক্তি পাচ্ছেন গণ অভ্যুত্থানকারীরা, উপদেষ্টা পরিষদে অধ্যাদেশ অনুমোদন। সমকাল শিরোনাম করেছে, ওসমান হাদি হত্যা চার্জশিটে নারাজি, সিআইডিকে মামলা পুনঃতদন্তের নির্দেশ। টানাপোড়েনে অস্থির ক্রিকেট, বিপিএল ম্যাচ হলোই না। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে, প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ তারেক রহমানের। জামায়াত আমির ইসলামী আন্দোলনের বিরুদ্ধে মন্তব্য না করার আহ্বান। জোট ও ভোটে যত নাটকীয়তা, ইসির কাছে বেশ কিছু দাবি বিএনপির। যুগান্তর শিরোনাম করেছে, নির্বাচনী ব্যয়ে নগদ টাকার ছড়াছড়ি, সাময়িক চাঙ্গা অর্থনীতি। সমঝোতায় আসেনি ইসলামী আন্দোলন, 253 আসনে জামায়াত সহ 10 দলের আসন বন্টন। সর্বশেষ জানিয়ে দিচ্ছি দ্য ডেইলি স্টার। সিট শেয়ারিং ডিল 179 ফর জামাত, 30 ফর এনসিপি, IAB not on board yet. Immunity for July Warriors okayed. Law advisor says gadget in 5 to 7 days. Players withdraw boycott, BPL to resume today. এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। এগারো দলীয় জোটে 253 আসনের সমঝোতা চূড়ান্ত, জামায়াত 179, এনসিপি 30 ও বাংলাদেশ খেলাফত মজলিস লড়বে 20 আসনে। প্রধান উপদেষ্টার সঙ্গে সপরিবারে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি সহ নানা বিষয়ে আলোচনা। গাজীপুরে ছড়িয়ে পড়ছে নির্বাচনী উত্তাপ, মাঠ গোছাতে ব্যস্ত বিএনপি, জামায়াত, এনসিপি সহ ইসলামী দলগুলো, তৎপর স্বতন্ত্র প্রার্থীরাও। এবং শীতের তীব্রতা কমলেও দেশের 4 জেলায় বইছে হালকা শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশায় বিপাকে যান চলাচল সহ খেটে খাওয়া মানুষ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv।
সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।